ভাঙ্গি মোর ঘাড়ে কে তালা, লে চালা কেহ মোরে। ও বন্ধু আমর, ভাঙ্গি মোর ঘাড়ে কে তালা, লে চালা কেহ মোরে। ভাদ্র মাসের এক সকালে ইন্দ্র পুজোর দিনে তার জন্ম। বাবা মা নাম রেখেছিলেন ইন্দ্রাণী। ছোটবেলা থেকেই তার গানের সঙ্গে টান, সুরের সঙ্গে বন্ধুত্বটা যেন জন্মসূত্রেই পাওয়া। পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা, তালিম সবকিছুই। তবে শহরের আলোতেও ভুলে যাননি শিকড়ের টান। এ শহরে ঝুমুর গানের প্রসঙ্গ আসলে যাদের কথা সবার আগে মনে আসে তাদের মধ্যে অন্যতম হলেন ইন্দ্রাণী মাহাতো। আসন্ন রবিপক্ষে তার শিল্পী জীবনে আরও একটি নবীন সংযোজন হতে চলেছে। অরণ্য শহরে আড্ডার এই পর্বে আজ আমরা শুনব জঙ্গলমহলের নাইটিঙ্গেল ইন্দ্রাণীদের জীবনের নানান কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আজকে আমাদের সাথে রয়েছেন জঙ্গলমহলের নাইটিঙ্গেল, ঝুমুর সম্রাজ্ঞী ইন্দ্রাণী মাহাতো। আজ জানবো ইন্দ্রাণীদের কাছ থেকে তার জীবনের নানান কথা। সম্প্রতি আমরা জানতে পেরেছি যে দূরদর্শনে আসছে চণ্ডালিকা, তাও আঞ্চলিক কুড়মালি ভাষায়। আমাদের এই লোককবি ভবত শতপথীর অনুবাদে, এবং সেখানে প্রকৃতির নেপথ্য কণ্ঠে আমরা তোমার গলা শুনতে পাবো। তো সমগ্র প্রয়াসটা সম্পর্কে আমাদের যদি একটু বলো, এবং তোমার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করে নাও। হঠাৎ একদিন, মানে তখন ভবতোষ বাবু মানে দাদু জীবিত ছিলেন, হঠাৎ উনি একদিন এসে একদম উনি দোরগড়া থেকেই বলেন, ইন্দ্রাণী আছো নাকি, এরকম ডাক দিতে ঢোকেন আর কি। দিয়ে এলেন, বললেন আবার চণ্ডালিকা আমরা করতে মানে মানে রেকর্ড হবে, আবার সেটাকে মঞ্চস্থ হবে। এটা লালন একাডেমি থেকে শুভেন্দু মাইতি উনি এসেছেন, তুমি একবার যোগাযোগ করো, এসো, আমরা এটা নিয়ে আলোচনা করবো। যে 1995 সালের 14ই মে প্রথম ওটা মঞ্চস্থ হয়েছিল রবীন্দ্র সদনে। কিংবদন্তি সব গায়িকা সিঙ্গারা সব গেয়েছিলেন। যাই হোক, সেটা একটা তো ছিলই। তখন আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আবার সেই সুযোগ, মানে মনের মধ্যে একটা অন্যরকম একটা আবেগ দিয়ে গেলাম, দেখা করলাম ওনাদের সাথে। তারপর বললেন তোমাকে দায়িত্ব নিতে হবে এবং এটাকে কিভাবে সুন্দর করে করা যায়। এই সুযোগটা পেয়ে তো খুবই খুশি, আনন্দ মনের মধ্যে। আবার তখন কারা গাইবে, কারা নাচ করবে, ঝাড়গ্রামের সমস্ত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী সবাইকে ডেকে একটা আলোচনা হলো, যে সেটা আমরা লালন একাডেমিতে, ওখানে ওদের মানে যে স্টুডিও আর কি, হোম স্টুডিও, ওখানে রেকর্ড হলো। তারপর সেটা দেবেন্দ্র মোহন হল, যেটা ঝাড়গ্রামে, সেখানে মানে 2011 সালে তখন সেটা প্রথম মঞ্চস্থ হলো। খুবই মানে একটা মানে ভাবতে পারিনি, মানে যেভাবে ওরা মানে যারা নৃত্যশিল্পীরা করেছিল, মানে আমাদের গায়কেও যদি কিছু ত্রুটি থেকে থাকে, ওদের নাচ দিয়ে, অভিনয় দিয়ে সেটাকে একদম খুব সুন্দর করে তুলে ধরেছিল আর কি। সেটাই আবার একটা সুযোগ আসে, এই করম পরব একটা অনুষ্ঠান দূরদর্শনের থেকে করতে গিয়ে, তখন অন্য মানে যিনি বর্তমান ডিরেক্টর রয়েছেন দূরদর্শনে, উনি বললেন যে চণ্ডালিকার কথা আঞ্চলিক কুড়মালি ভাষায়, এবং আমরাই করেছিলাম। ওটা ঠিক আছে, তাহলে ওটা আবার দূরদর্শনে করা যাক। এইভাবে ওটা আবার আমরা সেদিন সেটাকে মানে রেকর্ড হলো, এবারে সেটা কবি পক্ষে দেখানো হলো। এটাও একটা প্রাপ্তি, খুবই আনন্দের। ঝাড়গ্রামের শিল্পীরা সব কাজ করছি। মাটি তোদের হাঁকাছে শুন, আয় রে চলে আয় আয় আয়, ডালাও আর ভরে গেছে পাকা ফসলে মরে, হায় হায় হায়। মাটি তোদের হাঁকাছে শুন, আয় রে চলে আয় আয় আয়। চণ্ডালিকা কেবল সাহিত্য সৃষ্টি নয়, সেটা আত্মসম্মান রক্ষার লড়াইয়ের একটা প্রতীকও বলা চলে। তো সেই রকম একটা কাজে, তাও আঞ্চলিক কুড়মালি ভাষায় তুমি যে গান গেয়েছো, তো সেই কাজটা কতটা সহজ ছিল বা জটিল ছিল? কাজটা খুব সহজ, মানে একেবারেই বলবো না। কোনো কাজই মানে করতে গেলে প্রথমে তো অনেক প্রতিবন্ধকতা থাকে। আবার
2011 সাল, সেই সময় যখন আমরা এটা নিয়ে প্র্যাকটিস করছি, তখন ওই জঙ্গলমহল জুড়ে ভীষণই মানে অশান্ত পরিবেশ একদম। ওই সময় আমরা আতঙ্কের মধ্যেই বিভিন্ন মানে সবাই একত্রিত হয়ে গান শেখা, আমাদের নৈহাটি থেকে শুভ্রা দেব, শুভেন্দুদা, তাপসীদি ওনারা আসতেন, শেখাতেন, মানে দিয়ে প্র্যাকটিস হতো সবাই মিলে। এখানে প্রকৃতির চরিত্রে যেমন আমি গিয়েছি, প্রকৃতির মায়ের চরিত্রে দেবেন্দ্র দাশগুপ্ত দিদি গিয়েছেন। তারপরে আমাদের চুড়িয়ালা, দইয়ালা, এগুলো চুড়িয়ালা বিজয় মাহাতো গেয়েছেন, আর মানে নারায়ণ রায়চৌধুরী উনি দইয়ালা গেয়েছিলেন, অনুচর তাপস মাহাতো, এইভাবে তখন। আর আনন্দের চরিত্রে চঞ্চল দাস আমরা, আর শুভ্রাদির কিছু মানে ছাত্রীরা, আর আমাদের কিছু এখানকার মেয়েরা একত্রিত ভাবে কোরাস, যে গ্রামবাসীর যে চরিত্রগুলো সব গাওয়া হয়েছিল। তো যাই হোক, ওই সময় আমরা অনেক দিন ধরে রিহার্সাল করেছিলাম যে জিনিসটা কতটা সুন্দর করে ফুটে তোলা যায় আর কি মানুষের কাছে। এটাকে যেমন ভাষান্তর, তারপর রবীন্দ্রনাথের গান সব মিলেমিশে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, সেটাকে আমরা চেষ্টা করেছি। এবং যারা অভিনয় করেছে মানে নাচ মানে নৃত্যশিল্পীরা, যারা যেমন প্রকৃতির চরিত্রে কোয়েল মিত্র, তারপর আনন্দ, মিনময় দুবে, আর গোপাল মাহাতো, দইয়ালা, অনুচর, এইভাবে যারা যারা অভিনয় করেছিল, চুড়িওয়ালা, বিভিন্ন, ওরাও তাদের সেই নৃত্যের মধ্য দিয়ে মানে ভীষণ ভাবা, বা যারা নাচে ছিল সহশিল্পীরা সবাই চেষ্টা করেছে কতটা ভালো করে এটাকে ফুটিয়ে তোলা যায়। মানে আমাদের সঙ্গীতে যদি মানে যেটুকু মানে অসম্পূর্ণ ছিল, তারা অভিনয় দিয়ে সেটাকে ঢেলে একেবারে সাজিয়েছে। ভীষণই ভালো হয়েছিল, প্রশংসাও পেয়েছিল। এখনো সেটা এবারও আশা করছি যে দূরদর্শনের মাধ্যমে মানুষের কাছে এই জঙ্গলমহলের ভাষা, আমাদের আঞ্চলিক কুড়মালি ভাষা মানুষের কাছে এই রবীন্দ্রনাথের গান, এটা সুন্দর করে মানে দেশান্তরে ছড়িয়ে পড়ুক। আর এই ভারত শতপথী উনি একজন ব্রাহ্মণ পরিবারের মানুষ হয়ে তিনি নিজেকে চণ্ডালের কবি মনে করতেন। তাই ওনার সেই কবি এখন আমাদের কাছে উনি বেঁচে নেই, কিন্তু তার লেখা, তার এই সমস্ত সৃষ্টি বেঁচে আছে, এবং এটা মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, মানুষের কাছে পৌঁছক, এটাই আমাদের কাছে একটা আশা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে তোমার রবীন্দ্রসঙ্গীত নিয়েই পড়াশোনা, এবং তারপর তুমি সেখান থেকে সরে এসে একদম লোকসঙ্গীতের একটা প্রাণবন্ত ধারা, আমাদের ঝুমুর গান, তো সেই ঘরানাতে এসে গান গাইছো। তো এই দুটোর মধ্যে কোথাও কি কোনো সংযোগ খুঁজে পাও? সংযোগ সঙ্গীতের মধ্যে তো দেখো, ওখানেও রাগ আছে, এখানেও রাগ, সমস্ত গানের মধ্যেই রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের গানের যে ভাবধারা রয়েছে, সেখানে রবীন্দ্রনাথের তো সমস্ত কিছু জীবনের প্রতিটা মুহূর্ত থেকে ভালোবাসা, বিরহ, প্রেম, সবকিছু, পূজা প্রার্থনা সবকিছুই তুলে ধরেছেন। আর ঝুমুর হচ্ছে লোক আঙ্গিক মাটির একটি মানে আদি একটা মানে স্বতন্ত্র সঙ্গীত বলতে পারি। তো এখানেও মানুষের জীবনের গান, তাদের বঞ্চনার কথা, তাদের যন্ত্রণার কথা, অভাব অনটনের কথা, প্রেম ভালোবাসার কথা, সমস্ত কিছু এখানেও ফুটে উঠেছে। তোমার গানের যাত্রা শুরুটা কেমন ছিল? তালিম প্রথম কোথা থেকে নেওয়া, বা পরিবারের কতটা অবদান ছিল? হ্যাঁ, আমার পরিবারের অবদান মানে এতখানি মানে ছোট পরিবেশটাই ছিল আমাদের এখানে গানের। বিভিন্ন মায়েরা যখন দেশের বাড়িতে করম পূজা হতো বা যাওয়া পরব, সব পরবগুলো হতো, বাদনা পরব, টুসু পরব, তখন একদম ঘরে সবাই মিলে নাচ গান, গ্রামের যারা অন্য কাকিমা জেঠিমা, যারা গ্রামের পিসিরা, সব দলবদ্ধভাবে একসাথে যাওয়া নাচ, করম নাচ সব হতো। আর বাদনা পরতেও বা মকর পরতে পিঠে হতো, সঙ্গে সঙ্গে গান জুড়তো, মানে এইরকম ভাবে প্রতিটা মানে অনুষ্ঠানেই মানে পরবগুলোতেই যেন একটা
আমাদের তো এমনি এগুলো যেহেতু প্রকৃতি পূজারি, সে আর এই আমাদের কোনো মূর্তি যেহেতু নেই, আর এই আমরা যেমন পুষ্পাঞ্জলি দিই আর গীতাঞ্জলি, এটাই আমাদের মন্ত্র। এইভাবেই সেই তাই জন্য গান আমাদের থাকতোই ছোট থেকেই, সেগুলো সব শুনে শুনে বড় হওয়া। তারপর বাড়িতে দিদিরা গান শিখতেন, আর আমিও শশাঙ্ক শেখর দাস মাস্টারমশাইয়ের কাছে প্রথম গান শেখা। তারপর পরে আমি রবীন্দ্রভারতীতে গান জন্য ভর্তি হই, আবার কিছুদিন শিশির মাহাতোর কাছেও আমি ক্লাসিক্যালে শিখি। আর এইভাবেই চলে। ইউনিভার্সিটিতে তো বিভিন্ন গুণী ব্যক্তিদের সান্নিধ্যে এসেছি, এবং এভাবে শিখতে শিখতে ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো জেঠু, আগে বাড়িতে পিসিরা শিখতেন, গাইতেন, আসতেন, মানে ঝুমুর তখনও ছিল ছোট থেকে। এবং জেঠু বললেন তুমি রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান বা অন্যান্য আধুনিক গান এগুলো গাও, তার সাথে সাথে আমাদের যে ঝুমুর গান, নিজেদের সংস্কৃতিকে, মাটির গান, নিজেদের সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এই তখন জেঠুর কথা যে তোমরা না গাইলে কে গাইবে, বিভিন্ন এস্থেটিক সোসাইটি, জীবনানন্দ সভাঘর, কলকাতার বিভিন্ন জায়গায় জেঠু তার সেমিনারে যেতেন, দিয়ে আমাকেও ডাকতেন যে তুমি দুটো গান গেয়ে দাও। জেঠুও গাইতেন, মুলুকে নাহি মিলে কাম, ক্যাসে বাঁচে প্রাণ, সাজে খালে বিহাতে, বিহানে হয় টান, তারপর আকাল বছর আইলো ঝড়, বিভিন্ন গান, বা চলমিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, জেঠুও গাইতেন, আমিও গাইতাম। এইভাবে একটা মানে ঝুমুর গানের পথ চলা শুরু হলো। তারপর এই পরে মানুষ দেখছি লোকগানটা নিয়ে এখানে আমার সবাই বেশি উৎসাহ দিচ্ছে, বা সবার কাছ থেকে একটা অন্যরকম ভালোবাসা পাচ্ছি। তখন এটা একটা ওর ঝুমুর গানের পথ চলা শুরু হয়ে গেল। প্রথমবার মঞ্চে ওঠার অভিজ্ঞতাটা কেমন ছিল, সেই মুহূর্তটা মনে পড়ে? একদম তখনই খুব ছোট, তখন ঝাড়গ্রাম মেলা আমাদের কুমুদ কুমারী বাড়ির সামনে ওখানে হতো, এই মাঠে। তো তখন ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো জেঠু, আমার অঞ্জলি মাহাতো পিসিমা, বেলা মাহাতো আমার আরেক পিসি, দিয়ে আমার দিদি, জেঠুদের দিদিরা দুজন, এরকম সবাই মিলে আমরা একটা স্বপন বসু ছিলেন, উনি ছিলেন তখন, সবাই মিলে গান করছে, আমিও সেখানে বসে আছি, এটা তুই মনে আছে। আর কিছু, সে অনেক ছোট তো, কিন্তু যেহেতু ফটো ছিল একটা, সেটাকে দেখে মনে হয় যে এই প্রথম মঞ্চ আর কি। তারপরে আমরা এই আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, ওখানে গুঞ্জ মেলা, আমাদের তো মন্ত্রী সুদেশ মাহাতো, বিশাল গুঞ্জ মেলা হয় ওখানে, মানে এত মানে লোকের সমাগম ওখানে, ওই অনুষ্ঠান, আর যত মানে গান হচ্ছে আর মানুষের উত্তেজনা, হ্যাঁ উচ্ছ্বাস, তারা সে বিভিন্ন রকম বোম ফাটাচ্ছে হচ্ছে, মানে আবার সারিবদ্ধ হয়ে পাতা ধরে নাচ করছে, মানে অদ্ভুত একটা পরিবেশ, মানে চারিদিকে মানে লোকে লোকাময়। মানে তখন ভাবছি মানুষ এত এই গানকে পছন্দ করেছে, ভালোবেসে, এই মানুষ এখনো আরো শুনতে চাইছে, এটা একটা মানে ওই খুবই ভালো লাগার এখনো মনে আছে। তুমি তো অনেক জায়গায় অনুষ্ঠান করেছো, তো কোনো স্মরণীয় ঘটনা মনে পড়ছে? ইউনিভার্সিটিতে পড়াকালীন তখন আমার নববর্ষের একটা অনুষ্ঠান মেট্রোর মধ্যে, আচ্ছা, ওইটা একটা বেশ সুন্দর অভিজ্ঞতা। আমরা সবাই মেট্রোর মধ্যে গান করছি। আর তারপর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তো 25শে বৈশাখের অনুষ্ঠান, সব মানে সেটা তো একটা আলাদাই একটা আবেগ, সেটা একটা আমাদের মানে আগের দিন থেকে সেই জুঁই ফুলের মালা কিভাবে জোগাড় করে রাখা, কিভাবে সাজবো, এরম ব্যাপারগুলো একটা অন্যরকম উত্তেজনা ছিল 25শে বৈশাখের অনুষ্ঠান। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সিকিমে অনুষ্ঠান করেছি, তারপর মেঘালয়, বাংলাদেশ বর্ডার, টুরা, শিলং, ত্রিপুরা, তারপর
সাউথে ভেলোর বিভিন্ন জায়গায়, আবার রাজস্থান, বম্বে, দিল্লি, এগুলো তো রয়েছে। আমাদের পাশাপাশি যেগুলো রাজ্যগুলো, সেগুলো মানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইসব তো আছেই। আর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশের শিল্পীরা আসে, তাদের সাথে যে একটা কি বলবো মঞ্চ মানে ভাগ করে নেওয়া। মঞ্চ ভাগ, তাদের ওদের কালচারটা আমরা শিখি, আমাদের এখানে আমাদের সংস্কৃতিটা, ওর এই আদান প্রদান যে এই ব্যাপারটা মানে খুবই মানে শেখার ব্যাপার আছে। সব থেকে দিল্লিতে আমরা যখন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠান, সেখানে 22টা প্রদেশের আর্টিস্ট একসঙ্গে জড়ো হয়েছিলাম। লালকেল্লার অনুষ্ঠান আমরা সে ওই মানে প্রথম দিন আমরা যেভাবে মানে যখন রিহার্সাল চলছে, সেখানে যখন আমরা অনুষ্ঠান করলাম, প্রথম দিনই একটা বকাবকি খেয়ে গেলাম। আমি ভাবলাম যে কি হবে, দিয়ে আমরা সারা রাত ধরে ঘুম হয়নি, দিয়ে কিভাবে আমরা মানে প্রথমে কি ওই অত যে প্রদেশের শিল্পীরা সমস্ত, তাদের মাঝখানে ঝুমুরকে আমরা উপস্থাপন করছি। দিয়ে সারা রাত ভাবার পরে সকালবেলা আমাদের সবাই মিলে নাচ আবার প্র্যাকটিস করে সুন্দর করে আবার যখন আমরা তাদের কাছে তুলে ধরলাম, তখন বলছে এটাই কেন প্রথম তোমরা দেখালে না। দিয়ে শেষে ওনারা যেদিন আমরা শেষ আমাদের হয়ে মানে লাস্ট অনুষ্ঠান ছিল, আমরা যে যার বাড়ি চলে আসবো বা দেশে ফিরবো, তো তখন ওনারা সবার মধ্যে ডেকে আমাদের নাম বললেন, বেঙ্গল থেকে যারা এসছে, ঝুমুর যারা গাইলেন, গানেরও প্রশংসা করেছেন, নাচেরও, সবকিছু। মানে প্রথম দিনে যে একটা মানে কি বলবো বকাই বলতে পারবো, ডিরেক্টরের কাছে বকা, সেটা শেষের দিনে যে একটা প্রশংসা, মানে এইগুলো খুবই মনে পড়ে আর ভালো লাগে আর কি এই জিনিসগুলো। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তুমি তো অনুষ্ঠানের কথা বললি, ভারতবর্ষের বাইরে কোথাও গিয়েছো অনুষ্ঠানের জন্য? হ্যাঁ, আমাদের পাশাপাশি যে দেশ বাংলাদেশে গেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ওখানে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি। রেডিও স্টেশন নলতা, ওখানেও গান করেছি। আর ওই সাতক্ষীরা, রাজশাহী যে পাশাপাশি কয়েকটা জায়গায় গেছি। আর ওখানে মন্দির, মসজিদ, গির্জা, থান, এই গানটা গেয়েছি। খুব ভয় পাচ্ছিলাম যে মানুষের দুনিয়ায় মানুষই ভগবান, মানুষই শয়তান, মানে কথাগুলো তো খুবই ভালো, অসাধারণ কথা এগুলো। একই সূর্য, একই চাঁদ, মানে এই ভয় পাচ্ছিলাম, ভাবলাম কিছু যদি হয়ে যায়। কিন্তু যাই হোক, আমরা মানুষ শুনেছে এবং ভালোই বেশ মানে কয়টা দিন ভালোভাবেই কাটিয়ে এসছে। আর প্রচুর উপহার, বই আমরা পেয়েছিলাম এবং ওনারা অনেক ঘুরিয়েওছেন। মানে আমরা যে মেদিনীপুর থেকে গেছি, যেহেতু মেদিনীপুরের অনেক মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্য মানে বা আমাদের পশ্চিমবঙ্গ মানুষ সহযোগিতা করেছে, সেই জন্য আমাদেরকে ওরা যেন সে দেবতা রূপে মানে এমন একটা মানে ব্যবহার পেয়েছি, খুব ভালো ব্যবহার পেয়েছে। তোমার সাথে আড্ডা, সাথে গানের প্রসঙ্গ যখন এলো, তুমি যদি মন্দির, মসজিদ, গির্জার দু এক কলি আমাদেরকে শোনাও। আচ্ছা, মন্দির, মসজিদ, গির্জা, থান, একই তো ভগবান রে, একই তো ভগবান রে, গুরুদ্বার আর মঠে জাহিরায় একই মেহেরবান রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান, মানুষই শয়তান রে, মানুষই শয়তান রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান। অপূর্ব, যেরকম কথা তেমনই তোমার গায়কী। বিশেষভাবে ধন্যবাদ যে আজকের আড্ডায় এই গানটা আমাদের আরো বড় প্রাপ্তি।
2000 সালে তোমার জনপ্রিয় অ্যালবাম কেমনে ভুলিব তোর কথা, সেখানে লক্ষ্মীকান্ত মাহাতোর সাথে যুগলবন্দিতে তুমি গাইলে নাকফুলটা হারায় গেল কলাবনির বনে। এবং এই গানটা শুধু জঙ্গলমহল নয়, পার্শ্ববর্তী রাজ্য এমনকি কলকাতার পুজো মণ্ডপেও গানটা বেজেছিল। তো একটু বলো এই গানটা তৈরির পেছনের গল্পটা। প্রথম যখন গানটা হাতে পেলাম, আমাদের মাস্টারমশাই ললিত মোহন মাহাতোর লেখাটা আমি গান যে কোনো গান পাই আগে মানে পড়ি আর কি। হ্যাঁ, অদ্ভুত একটা ওর মধ্যে একটা সাহিত্য খুঁজে পেলাম। আর সত্যি মানে জঙ্গলমহলে আমরা ছোট থেকে দেখে এসেছি যে কলাবনির বনের কাঠ বিক্রি করে হতদরিদ্র মানুষরা মানে তারা জীবিকা নির্ভর করে। সেই জিনিসগুলো মানে সেই যে চিত্রটাই লেখার মধ্যে যে ফুটে উঠেছিল খুবই বেশ। তার মধ্যে যে বাবুর বাবার মনুর মায়ের যে ভালোবাসার কথা, অভাবের কথা, সেই ছোট্ট একটা নাকফুল যেটা নিয়ে লেখাটা পড়ে একটা মানে খুব ভালো মনে হয়েছিল। দিয়ে লক্ষ্মীদা এই গানটা গাইব, দিয়ে এইভাবে আমরা গাইলাম, ললিত বাবু শুনলেন। দিয়ে ওই শানি মজিক যে গণেশ দাস সে তাদের কোম্পানি ক্যাসেট কোম্পানিতেই বেরোলো, কিন্তু ওটা দুর্বাদল চট্টোপাধ্যায় মিউজিক অ্যারেঞ্জ করেছিল কলকাতায়। ভাবি যে মানুষের মনে এতটা দাগ কাটবে আর কি। এমনি গাইতে মানে গেয়েছি ওয়ান টেকে, মানে একবারই গেয়েছি দুর্বাদল বাবু ওটা ওঠে এটাকে রেখে দিন। তো এটা মানুষকে যে এতটা নেবে ভাবতে পারিনি। এখনো এটার মানুষের কাছে জনপ্রিয় এবং এটার জন্য আমরাও অনেক বেশি ভালোবাসা পাই মানুষের কাছে। বারবার মঞ্চে অনেক জায়গায় এখনো শুনতে চাই। এই গানের প্রসঙ্গই যখন এলো তখন এই গান তো না শুনে ছাড়বো না, এই গানটা শোনার আবদার রাখছি। দ্বৈত কণ্ঠে গাওয়া গান, আমি একটু ছোট্ট করে শোনাচ্ছি। হার দিব বলেছিলি কই দিলে কিনে, হার দিব বলেছিলি কই দিলে কিনে, নাকফুলটা হারাই গেল কলাবনির বনে গো, কলাবনির বনে। আমার নাকফুলটা হারাই গেল কলাবনির বনে গো, কলাবনির বনে। বনের ভিতরে পাতা লাচি পাই বেদম সুখ, জুড়ি ধাংড়ে দাঁড় ধরে ঝুমুরে ভুলে দুঃখ গো, ঝুমুরে ভুলে দুঃখ। বনের ভিতরে পাতা লাচি পাই বেদম সুখ, জুড়ি ধাংড়ে দাঁড় ধরে ঝুমুরে ভুলে দুঃখ গো, ঝুমুরে ভুলে দুঃখ। নাকফুলটা পড়ে গেল, নাকফুলটা পড়ে গেল লাচ গানের মখনে, হায় লাচ গানের মখনে। নাকফুলটা হারাই গেল কলাবনির বনে গো, কলাবনির বনে। আমার নাকফুলটা হারাই গেল কলাবনির বনে গো, কলাবনির বনে। কলাবনির বনে গো, কলাবনির বনে, কলাবনির বনে গো, কলাবনির বনে। এই যে সুরের মাদকতা, সেটা সেই 2000 সাল থেকে শুরু করে আজও আমাদের মনে একইভাবে গেঁথে রয়েছে। তুমি কি মনে করো এই নাকফুলটাই জঙ্গলমহলের গণ্ডি ছাড়িয়ে মহানগরের মানুষকেও ঝুমুরের প্রতি আকৃষ্ট করেছে? হ্যাঁ, জঙ্গলমহল তো বটেই, এবারে উড়িষ্যা ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গে আমাদের মহানগর বিভিন্ন জায়গায় মানুষের মনে নাড়া দিয়েছে। হ্যাঁ, অংশুমান রায় আমাদের যিনি মানে ঝুমুর শিল্পী, উনি প্রখ্যাত ঝুমুর শিল্পী, ওনার ঝুমুরের আদলটা অন্যরকম। আর আমাদের এখানে তো ঝুমুর একেবারে অরিজিনাল যে সুর, সেই ঢোল মাদল ধাপসা সহযোগে সেইভাবেই গাওয়া হয় এবং সেটাই তখন সেখানে বিভিন্ন জায়গায় এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উঠেছে, তালগুলো বেজেছে, বিভিন্ন মাত্রার তাল তাদের কাছে পৌঁছেছে বিভিন্ন জায়গায়। যে ঝুমুরেও যে এত সুর আছে, এত তাল আছে, সবাই জানতে পেরেছে। এখন অব্দি প্রচুর গান গেয়েছো, প্রচুর অ্যালবাম রয়েছে, তো তার মধ্যে তোমার পছন্দের অ্যালবাম কোনগুলো এবং কেন? একটু আগে যে মানে কেমনে ভুলিব তোর কথা যে অ্যালবামের কথা বলছিলাম, সেটা ছাড়াও প্রেম রাখিব যতনে, অন্য একটা কোম্পানি পি সিরিজ কোম্পানি, ওখানে একটি গান আছে ঝুড়গুড়া লাগেছে আমার সাদের শাড়িতে, ওটা ললিত বাবুরই লেখা গান।
ওই গানটা তো ভীষণই জনপ্রিয় হয়েছে, এখনো মানুষ শোনে, চায় আর কি। মানে কথাগুলো মানে আমাদের জঙ্গলমহলের যে মায়েরা তারা যে জমিতে যে মাথার ঘাম পায়ে ফেলে অন্য যে তো মানে চাষিবাসী ঘরের মেয়েরা যেভাবে পরিশ্রম করে ধান শস্য, সেটা তুলে ধরেছে। সেই জমিতে যে চোরকাটা থাকে ঝুড়গুড়া, সেটা নিয়েই গানটা লেখা। খুব ওটা ভীষণই মানুষকে এখনো ভালো লাগে, আমারও খুবই গানটা গাইতেও ভালো লাগে। এছাড়া শোনাও তাহলে ললিত বাবুর লেখা গান। ঝুড়গুড়া লাগেছে আমার সাধের শাড়িতে, ঝুড়গুড়া লাগেছে আমার সাধের শাড়িতে, ইঠিন উঠিন খচা মারি, ইঠিন উঠিন, ইঠিন উঠিন খচা মারি বসা চলা বুলাতে, ঝুড়গুড়া লাগেছে আমার সাধের শাড়িতে, ঝুড়গুড়া লাগেছে আমার সাধের শাড়িতে, এই গানটা। এছাড়া ভবতোষ বাবুর মনুচরা লাঠুয়া বনমালী, দোলের ওপর একটি গান, এই গানটাও মানুষকে খুবই জনপ্রিয় গান। আমরা রাধাকৃষ্ণ সাজিয়ে আমাদের গ্রুপের যারা রয়েছে নৃত্যশিল্পীরা খুব সুন্দর করে এটাকে তুলে ধরি। অনেক গান আছে যেগুলো সত্যি, এবং টুসু গান, আমি আর লক্ষ্মীদার প্রায় মানে একেবারে টুসু, মানে আমাদের টুসু জাগরণের আগে থেকে একেবারে চাউরি বাউরির দিন থেকে শুরু করে টুসু ভাসান, তার মধ্যে পনপথার গান বা বিভিন্ন রকম টুসু গানের মধ্য দিয়ে মানে মানুষের অর্থনৈতিক, সামাজিক, দৈনন্দিন জীবনের বা আমাদের এই সমাজ জীবনের যে পটচিত্র সেগুলো তুলে ধরেছি। টুসু গানের অ্যালবামটাও ভীষণই পছন্দ। ঝুমুর গান বলতে আমরা যেটা বুঝি যে লোকজীবনের বিভিন্ন আঙ্গিক, তাদের শ্রম, তাদের প্রেম, তাদের জীবনচর্যার নানা কথা, কিন্তু বর্তমানে বিনোদনের উদ্দেশ্যে কোথাও যেন ঝুমুরের মধ্যে চটুলতার ব্যাপ্তি অনেকটা বেড়ে গিয়েছে। তো তোমার কি মনে হয় কোথাও ঝুমুরের যে নিজস্ব ঐতিহ্য ছিল সেটা কোথাও আঘাত পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। মানে এখন যে ধরনের যারা ওটাকে ঝুমুর বলে মানুষের কাছে তুলে ধরছে, এগুলো তো প্রথমত ঝুমুর বলে আমি মনেই করি না, শুনিও না। আর ওগুলো অন্য কিছু হতে পারে, মানে মানে ওই শিল্পীর হাঙ্গামা, ওই শিল্পী বুগি বুগি যে ধরনের কথা, মনোরমা বা কোনো মানে যে ধরনের সংস্কৃতি ওইগুলোর মধ্যে দেখা যায় সেইটাও হতে পারে, ঝুমুর হতে পারে না। কারণ ওখানে যে ধরনের নাচ হয়, গান বা পোশাক পরে, ওগুলো ঝুমুরের তো নয়ই। কারণ এগুলো আদিকাল থেকে আমাদের মানে কি বলবো বাপ ঠাকুর দাদা মানে একদম পূর্বপুরুষদের মানে সেখান থেকে আদি সংস্কৃতি এটা উঠে এসছে। তো সেই জিনিসটার সাথে তো এর কোনো মিল নেই। মঞ্চে আমরা একটা আখড়া হচ্ছে পবিত্র স্থান, তো আখড়াতে গিয়ে আমরা বন্দনা গীত গাই ঢোল মাদল সহকারে, কিন্তু ওরা তো মঞ্চে উঠেই তো ভাসানের বাজনা বাজায়। আমি মনে করি ভাসান বিসর্জন হচ্ছে সেখানে বিসর্জনের গান, কোথাও যেন সেটা ঝুমুর সংস্কৃতিরও বিসর্জন। এটাই আমি একদম ওটাকে ঝুমুরের সাথে মেলাতে পারি না। এখন যে ধরনের গান যারা ঝুমুর বলে মানুষের কাছে তুলে ধরছে, আমাদের প্রজন্ম এগুলো নিচ্ছে হয়তো ওরা, কিন্তু এটা একদমই খুবই ভয়ানক মনে করি। কারণ আমাদের যে কালজয়ী সমস্ত ঝুমুর গান রয়েছে, চলমিনি আসাম যাব, ওইখান থেকে যে শ্রমিক চালান হয়েছিল উত্তরবঙ্গ আসাম, তো এই সব গান বা আকাল বছর আইলো ঝড়, উড়াইলো চালের ঘর, খুদকুড়া ঢুকে গেল ভবতোষপতির গান, মাস পিটা হবে মকরে, মানে এগুলো মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধ্বমসা বানায় দে, একটা মাদল কিনে দে, মচ্ছা পড়া জীবনটা শেষ হওয়ার হলে মানে মরছে যাওয়া জীবনটাকে আবার সেটাকে শান্তি বা পাজিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা, ধামসা মাদলের বা ঝুমুরের সুরে এগুলো মানে আমরা গাই বা যেগুলো গেয়ে এতদিন ধরে গাওয়া হয়ে এসছে, এগুলো কালজয়ী। মানে কথা আছে না, গোল্ড ইজ গোল্ড, একদম। হ্যাঁ, ও মানে যতই স্মৃতি গোল্ড আসুক দুদিনের, এগুলো থাকবে না সাময়িক।
একজন অভিজ্ঞ মঞ্চশিল্পী হিসেবে তুমি দীর্ঘদিন তো গানটাকে নেশা এবং পেশা দুটো হিসেবেই বেছে রেখেছো, এবং তুমি নিশ্চয়ই দেখেছো যে এক সময় যে ধরনের যন্ত্রানুষঙ্গ ছিল বা যে ধরনের তালবাদ্য ছিল, বর্তমানে সেটা বেশ খানিকটা পাল্টে গেছে। তো এই ফারাকটা কতটা বলে তুমি মনে করো? হ্যাঁ, পরিবর্তন তো হয়েছে। তখন এক সময় এত আমরা ঢোল মাদল ধামসা বা সেই শুধু এই ইনস্ট্রুমেন্ট হ্যাঁ এই নিয়েই গান করেছি। তখন আমরা 2000 সালে যখন বিভিন্ন জায়গায় মঞ্চ দিয়ে, এখন তো 25 বছর পেরিয়ে গেল। তো এখন আমরা সেই সিনথেসাইজার মানে বাঁশি অভাবে, মানে সেই ধরনের বাঁশি আমরা পাচ্ছি না, কি নতুন প্রজন্ম শিখছে না, মানে আমাদের জঙ্গলমহলে সেই ধরনের বাঁশির কোনো শিল্পী পাচ্ছেন। তার ফলে কিবোর্ড ইউজ হচ্ছে এবং অনেকে সেখানে চারচেরি সিং ধামসা টামসা ব্যবহার করে, যেগুলো আমি করি না যদিও। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট অনেক জুড়ে যাচ্ছে, এইগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু ধামসা মাদল যে ঝুমুরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটাকে বাদ দিয়ে কখনোই তার কোনো বিকল্প নেই। এখন তো র‍্যাপ কালচার এবং পপ কালচারের যুগ, তো এই সময়ে এসে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে চিরাচরিত ঝুমুরের প্রতি যে আগ্রহ, সেটা কি কোথাও হারিয়ে যাচ্ছে? মানে তারা কি একদমই এই ঝুমুরের প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে বা শুনছে না? না, একেবারেই শুনছে না এই কথাটা ঠিক নয়, কারণ তাহলে আমরা এখনো কেন ডাক পাচ্ছি? বিভিন্ন জায়গায় এখনো আমরা যে করম পরব থেকে যে শুরু হয় বিশ্বকর্মা, একেবারে পুরো শীতকাল জুড়ে, বা সরস্বতী পুজো একদম ফেব্রুয়ারি মাস, বছর, মানে তাহলে পর অনুষ্ঠান চলতেই থাকে। তাহলে আমরা মানুষ এখনো চিরাচরিত ঝুমুর শোনে বলেই তো আমাদেরকে এখনো আমরা যেতে পারি বা শোনে মানুষ আমাদের গান। নতুন প্রজন্ম অনেকেই আছে যারা এই মানে ঝুমুরের প্রতি আকৃষ্ট, তারা নতুন শিখছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ঝুমুর সম্পর্কে আরো বেশি জানতে চাইছে, শিখছে, চেষ্টা করে যাচ্ছে সবাই কিভাবে এটাকে ধরে রাখা যায়। এখন তো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া 3টি জেলার বিশ্ববিদ্যালয়ে ঝুমুরের পাঠ্যক্রম শুরু হয়েছে এবং তুমি সেখানে অতিথি অধ্যাপকের দায়িত্ব সামলাচ্ছ। তো শিক্ষার্থীদের মধ্যে এই গানের প্রতি কতটা আকর্ষণ দেখতে পাও? শিক্ষার্থীরা তো ভীষণই আগ্রহী। ওরা ইউনিভার্সিটিতেও সেই কালজয়ী গানই শেখানো হয়, পুরোনো দিনের গান, ভবত শতপথীর লেখা বা ভাববিতা নন্দ ওঝা, রামকৃষ্ণ গাঙ্গুলি, মীনান্দিয়া সিং, মানে আজ বা তখন মানে সুনীল মাহাতো, আমাদের যে পিনারে পলাশের বিখ্যাত সব গান, এইসব গানগুলিতে ইউনিভার্সিটিতে বেশি শেখানো হয়। ভীষণ আগ্রহী ওরা, ভীষণভাবে শেখে এবং অনেক গান শিখতে চায়। ঝুমুরের আমার কাছ থেকে অনেক গান শিখতে চায় এবং সত্যি মানে ভালো লাগে। এটাকে রেগুলার ক্লাস হোক, সেটাই মানে আমি সবসময় চেষ্টা করছি এবং বলে যাচ্ছি, যাতে এটা রেগুলার ক্লাসে যদি নেওয়া হয় তাহলে ঝুমুর আরো মানুষ শিখবে, জানবে, আগ্রহী হবে। সবসময় তোমার গানের জন্য অপেক্ষা করে থাকি। তো এখন কোন গানের কাজ চলছে বা ভবিষ্যতে আমরা কোন গান উপহার পেতে চলেছি? রিসেন্টলি কতগুলো গান রেকর্ডিং হলো, সেখানে ঝাড়গ্রাম জেলার উপর একটি গান, ওটা অনেকেই চায় যে শুধু ঝাড়গ্রাম জেলার উপর একটা গান বাচ্চারা নাচ করবে বিভিন্ন স্কুল বা মহাবিদ্যালয়, সেটার উপর রেকর্ড করেছি, ওটা আসতে চলেছে। আর এছাড়া যে নাগফুলটা হারাই গেল কলাবনীর মানে 25 বছর পূর্তি আর কি, তো সেটাতে আমাদের মানে মাস্টারমশাই ললিত মোহন মাহাতো লিখে দিয়েছেন যে নাগফুলটা কলাবনীর বনেই মানে খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, মানে 25 বছর পরে আবার নাগফুল, সেটা নিয়ে একটা সুন্দর বেশ, ওটা আমরা নতুন গান আসতে চলেছে, এটা মানুষের কাছে একটা আশা রাখছি যে ভালো লাগবে। একজন শিল্পীর গল্প একটা গানের মতোই সুন্দর, কখনো আলোড়ন, কখনো শান্ত, কিন্তু শেষে রেখে যায় একরাশ ভাবনা। ইন্দ্রাণীদের মতো শিল্পী রয়েছেন বলেই লোকসঙ্গীতের যাত্রা কখনো নিঃসঙ্গ হয় না। মাটির প্রতি টান, মাটির গান এবং ভালোবাসা নিয়েই ইন্দ্রাণীদি এগিয়ে চলেছেন সুরের এক অনন্য যাত্রায়। তোমার জন্য শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল, তুমি এভাবেই সুরের সফরে এগিয়ে চলো। অরণ্য শহরে আড্ডার এই পর্ব
এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে পরের পর্বে। লইতন বসন্তের দানের ডালা আনেছি তোদের দুয়ারে, আয় 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 পড়াবিস গলার হারি। লইতন বসন্তের ধানের ডালা আনেছি তোদের দুয়ারে, লতার বাঁধন রাখবিস বাঁধে মরছে কাঁদে, বেনির বাঁধনে রাখবিস বাঁধে, অলক দোলায় দুলাবি সরে, আয় আয় আয়।